নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগ এবং রোমাঞ্চে ভরপুর এক গল্প। এই গল্পটি লিখেছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক অনুরাগী। উনি চেয়েছেন এই গল্পটি আপনাদের শোনাই। তবে এই গল্পটি এতটাই স্পর্শকাতর এবং গভীর যে এটি শোনার পর আপনাদের মনেও অনেক প্রশ্ন জাগবে। আমি জানি আপনারা অনেকেই আমার ব্যক্তিগত জীবন বা আমার সাথে যোগাযোগ রাখতে চান। আপনাদের এই আগ্রহকে সম্মান জানিয়ে আমি গল্পের কোনো এক ফাঁকে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের শিরোনাম, প্রতিবেশী কাকার অতিরিক্ত ভালোবাসা যখন গৃহবধূর জন্য এক বিষাক্ত ফাঁদ হয়ে দাঁড়াল। গল্পটা শুরু হচ্ছে কলকাতার এক সাধারণ অথচ মধ্যবিত্ত পাড়া থেকে। এই পাড়ায় পুরনো দিনের বাড়িগুলো এখনও রয়ে গেছে, যেখানে একান্নবর্তী পরিবারের বদলে এখন ছোট ছোট ফ্ল্যাট আর নতুন বাড়িও উঠেছে। এই গল্পের কেন্দ্রে আছে তনুশ্রী, এক সাধারণ বাঙালি গৃহবধূ। ৩২ বছর বয়স, বিয়ে হয়েছে ১০ বছর। স্বামী অরিন্দম একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে। বেশ ভালো মানুষ, তবে পেশাগত জীবনে কিছুটা ব্যস্ত। ছেলে মেয়ে নেই, এটা তনুশ্রীর মনে মাঝে মাঝে একটা শূন্যতা তৈরি করে। অরিন্দম ভালোবেসে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসার প্রকাশটা যেন একটু কমতে শুরু করেছে। দিনের বেশিরভাগ সময়টা অফিসের কাজে, রাতে ফিরেই ল্যাপটপ বা টিভির সামনে বসা। তনুশ্রী নিজের সংসার, রান্না, ঘরদোর গুছিয়ে, শাড়ি পছন্দ করে, কখনো বা সেলাই করে দিন কাটায়। তবে তার মনের গভীরে কোথাও একটা চাপা ওয়ান্ট, একটা আকাঙ্ক্ষা ছিল, যা অরিন্দম হয়তো আর পূরণ করতে পারত না। তাদের ফ্ল্যাটটা পুরনো বাড়ির একতলায়, আর ঠিক পাশের ফ্ল্যাটেই থাকেন সূর্যকান্তবাবু। লোকে তাকে সূর্য কাকা বলেই ডাকে। বয়স ৫০-এর কাছাকাছি, বিধবা, একাই থাকেন। তার স্ত্রী বছর ৫ আগে মারা গেছেন। বাড়িতে তিনি একাই, তবে তার চালচলন, কথাবার্তা, রুচি সবকিছুতেই একটা বনেদি ছাপ আছে। শান্ত, সৌম্য, অথচ চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ। তনুশ্রীর মনে আছে, প্রথম যেদিন সূর্যকান্তবাবু এই ফ্ল্যাটে আসেন, সেদিন অরিন্দম তাকে পরিচয় করিয়ে দিয়েছিল। সূর্যকান্তবাবু তনুশ্রীর দিকে তাকিয়ে হেসেছিলেন, বলেছিলেন, আপনার শান্ত মুখটা দেখে মনে হচ্ছে যেন বাড়ির লক্ষ্মী। তনুশ্রীর তখন একটু লজ্জা লেগেছিল, কিন্তু মনটা কেমন যেন ছুঁয়ে গিয়েছিল। এই ধরনের প্রশংসা সে আজকাল খুব কমই পেত। অরিন্দম তার প্রশংসা করত বটে, তবে সেটা ছিল অভ্যাসের মতো। কিন্তু সূর্যকান্তবাবুর চোখে মুখে সেই প্রশংসা ছিল আন্তরিক। মনে হচ্ছিল তিনি সত্যিই তনুশ্রীর সৌন্দর্যকে অনুভব করছেন। প্রথম প্রথম খুব সাধারণ সৌজন্য বিনিময় হতো। কখনো অরিন্দম বাজার থেকে ফেরার পথে সূর্যকান্তবাবুর জন্য কিছু এনে দিত, কখনো তনুশ্রী তার জন্য গরম গরম পরোটা বা লুচি ভেজে পাঠাত। সূর্যকান্তবাবু তনুশ্রীর জন্য কখনো সুন্দর ফুলদানি, কখনো বা ভালো বই নিয়ে আসতেন। বলতেন, এই বইটা পড়বেন, খুব ভালো লাগবে আপনার। তনুশ্রীর মনে আছে, একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর তনুশ্রী একা। সেদিন বাড়ির বাইরের গেটে একটি লোক এসে কিছু চেয়েছিল। তনুশ্রী দরজা খুলে দিতেই লোকটি এমনভাবে এগিয়ে আসে যে তনুশ্রীর অস্বস্তি লাগতে শুরু করে। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন সূর্যকান্তবাবু। তিনি লোকটির দিকে তাকিয়ে এমনভাবে ধমক দেন যে লোকটি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে যায়। তারপর সূর্যকান্তবাবু তনুশ্রীর দিকে তাকিয়ে বলেন, কিছু মনে করবেন না তনুশ্রী দেবী, এরা মাঝে মাঝে উপদ্রব করে, আপনি সাবধানে থাকবেন। তনুশ্রীর মনে হয়েছিল এই মানুষটি সত্যিই তার খেয়াল রাখছেন। এই অনুভূতিটা তার কাছে খুব নতুন এবং মধুর ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। অরিন্দম যখন অফিস থেকে ফিরতে দেরি করত বা কোনো কাজে বাইরে যেত, তখন তনুশ্রী একা বোধ করলে সূর্যকান্তবাবুর দরজায় কড়া নাড়ত। সূর্যকান্তবাবু হাসি মুখে তাকে বসাতেন, কখনো চা বানাতেন, কখনো কফি। তাদের মধ্যে নানা রকম আলোচনা হতো, বই, সিনেমা, গান, জীবন, সমাজ। তনুশ্রী অবাক হয়ে দেখত সূর্যকান্তবাবু সব বিষয়েই কতটা জ্ঞানী এবং বিচক্ষণ। তার কথাবার্তায় একটা গভীরতা ছিল, যা তনুশ্রীর ভালো লাগত। অরিন্দমের সাথে তার জীবনে এসব নিয়ে কথা বলার তেমন সুযোগ হতো না। অরিন্দম মূলত ক্যারিয়ার, শেয়ার মার্কেট বা ক্রিকেটের খবর নিয়েই থাকত। সূর্যকান্তবাবুর ফ্ল্যাটটা ছিল ছিমছাম, রুচিশীল আসবাবপত্রে সাজানো। তার বসার ঘরে একটা বড় ছবি ছিল। তনুশ্রী একদিন জিজ্ঞাসা করেছিল, এটা কার ছবি কাকা? সূর্যকান্তবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আমার স্ত্রীর, মায়া। ও চলে যাওয়ার পর এই ঘরটা বড় বেশি ফাঁকা হয়ে গেছে। সেদিন তনুশ্রীর মনে হয়েছিল, এই মানুষটিও একা, হয়তো তারই মতো তারও জীবনে একটা শূন্যতা আছে। সেই শূন্যতা পূরণের তাগিদ থেকেই হয়তো তাদের মধ্যে একটা অন্যরকম টান তৈরি হতে শুরু করেছিল।
একদিন সন্ধ্যায় অরিন্দম অফিসের একটা ট্যুরে গিয়েছিল 3 দিনের জন্য। তনুশ্রী একা। সেদিনের আবহাওয়াটাও ছিল একটু মেঘলা, হালকা বৃষ্টি পড়ছিল। তনুশ্রী একা বসে খবরের কাগজ পড়ছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। তনুশ্রী দরজা খুলে দেখল সূর্যকান্তবাবু দাঁড়িয়ে, হাতে একটা কেকের বাক্স। আজ তোমার একা একা লাগছে নিশ্চয়ই, তাই ভাবলাম একটু গল্প করতে আসি। এই নাও তোমার প্রিয় চকলেট কেক। তনুশ্রী হেসে কেকের বাক্সটা নিল। আসুন কাকা, বসুন। সূর্যকান্তবাবু ঘরে ঢুকে সোফায় বসলেন। তনুশ্রী চা বানালো। সেদিন তারা অনেকক্ষণ গল্প করল। তাদের মধ্যে কথা হচ্ছিল পুরনো দিনের কলকাতার, পুরনো দিনের প্রেম, পুরনো দিনের গান নিয়ে। সূর্যকান্তবাবু একটার পর একটা পুরনো দিনের গান গেয়ে যাচ্ছিলেন। তার গলাটা খুব সুন্দর ছিল। তনুশ্রী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। হঠাৎ করেই তাদের দুজনের নীরবতা ভেঙে দিল। বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাজ ভেদ করে এসে তাদের দুজনের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। সূর্যকান্তবাবু তনুশ্রীর দিকে তাকালেন। তনুশ্রীর চোখে চোখ পড়তেই দুজনের মনেই এক অব্যক্ত ভাষা খেলে গেল। সেই রাতে প্রথমবার সূর্যকান্তবাবু তনুশ্রীর হাতটা নিজের হাতে নিলেন। তনুশ্রীর সারা শরীর কাঁপতে শুরু করল। এই স্পর্শটা যেন প্রত্যাশিত ছিল, আবার একই সাথে অচেনা। সূর্যকান্তবাবু আলতো করে তনুশ্রীর গালে হাত বুলিয়ে দিলেন। তনুশ্রীর মনে হল সে যেন ডুবে যাচ্ছে এক অতল সমুদ্রে। তনুশ্রী। তার গলার স্বর কাঁপছিল। তনুশ্রী কিছু বলতে পারল না, শুধু তার চোখে জল এসে গেল। এটা কি ঠিক হচ্ছে? অরিন্দম তার স্বামী? তার নিজের বিবেকের সাথে যুদ্ধ চলছিল, কিন্তু এই মুহূর্তে এই নিষিদ্ধ আকর্ষণের কাছে সব যুক্তি, সব বিচার যেন হেরে যাচ্ছিল। সূর্যকান্তবাবু তনুশ্রীকে নিজের দিকে টেনে নিলেন। তনুশ্রীর সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। সেই রাতে তাদের দুজনের মধ্যে যে শারীরিক সম্পর্ক শুরু হলো, তা ছিল এক গভীর নিষিদ্ধ প্রেমের সূচনা। পরের দিনগুলো কাটল এক অদ্ভুত দোলাচলে। একদিকে যেমন ছিল এই গোপন প্রেমের রোমাঞ্চ, ভয়, উত্তেজনা, তেমনি অন্যদিকে ছিল অপরাধবোধ এবং ধরা পড়ার ভয়। অরিন্দম বাড়ি ফিরতেই সব স্বাভাবিক হয়ে গেল। তনুশ্রী চেষ্টা করত সবটা স্বাভাবিক রাখতে, কিন্তু তার মনের মধ্যে একটা ঝড় চলছিল। যখনই সে অরিন্দমের দিকে তাকাত, তার মনে হতো সে এক বিরাট পাপ করেছে। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন অরিন্দম গভীর ঘুমে, তখন তার মন ছুটে যেত সূর্যকান্তবাবুর দিকে। তাদের এই গোপন সম্পর্কটা চলল অনেক দিন ধরে। কখনো অরিন্দমের অনুপস্থিতিতে, কখনো বা দুপুরের নিস্তব্ধতায় যখন অরিন্দম অফিসে থাকত। প্রতিবারই সেই একই তীব্র আকর্ষণ, একই ভয়, একই উত্তেজনা। সূর্যকান্তবাবু যেন তনুশ্রীর জীবনে সেই শূন্যস্থানটা পূরণ করছিলেন, যা অরিন্দম কোনোদিনও পূরণ করতে পারেনি। তিনি তনুশ্রীকে ভালোবাসতেন, যত্ন করতেন, তার সব কথা শুনতেন। তনুশ্রীও যেন সূর্যকান্তবাবুর কাছে নিজেকে উজাড় করে দিত। তবে এই গোপন সম্পর্কে একটা চাপা ভয় সব সময় কাজ করত। পাড়া প্রতিবেশী, বাড়ির দারোয়ান, অরিন্দম, এদের সবার চোখে চোখ রেখে স্বাভাবিক থাকাটা তনুশ্রীর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সে রাতে বা দিনে যখনই সে সূর্যকান্তবাবুর ফ্ল্যাট থেকে বের হতো, তার বুক ধুকপুক করত। মনে হতো এই বুঝি কেউ দেখে ফেলল, এই বুঝি অরিন্দম জেনে গেল। ধরা পড়ল কি হবে? অরিন্দমের প্রতিক্রিয়া কি হবে? সমাজের চোখে সে একজন চরিত্রহীনা হয়ে যাবে। একদিন তনুশ্রী খুব অসুস্থ বোধ করছিল। অরিন্দম বাড়িতেই ছিল। সে তনুশ্রীর খুব যত্ন নিচ্ছিল। তনুশ্রী সেদিন অনুভব করছিল অরিন্দম তাকে সত্যিই ভালোবাসে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল। সে সূর্যকান্তবাবুকে ফোন করতে চাইছিল, তার কথা বলতে চাইছিল, কিন্তু অরিন্দমের সামনে সে সাহস পেল না। অরিন্দম যখন তনুশ্রীকে বলল, তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো তনু, তুমি আমার সব তনু। তনুশ্রীর চোখে জল এসে গেল। সে অরিন্দমকে জড়িয়ে ধরল। অরিন্দমের এই উষ্ণ আলিঙ্গনে তার মনে একটা ধাক্কা দিল। সে কি সত্যিই অরিন্দমের সাথে অন্যায় করছে? এই সম্পর্কটা কি শুধুই কিছুক্ষণের উত্তেজনা, নাকি এর মধ্যে কোনো গভীরতা আছে? অন্যদিকে সূর্যকান্তবাবুও যেন কিছুটা পাল্টে যাচ্ছিলেন। তার মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল। তিনি তনুশ্রীকে আরও বেশি করে নিজের কাছে চাইছিলেন। তনুশ্রী যখনই তাই তাকে যেত, তিনি তাকে জড়িয়ে ধরে বলতেন, তুমি চলে যেও না তনু, আমি তোমাকে ছাড়া বাঁচব না। একদিন অরিন্দম যখন অফিসের কাজে বাইরে গিয়েছিল, তনুশ্রী সূর্যকান্তবাবুর কাছে গেল। তারা দুজনে পাশাপাশি বসেছিল। হঠাৎ করেই সূর্যকান্তবাবু তনুশ্রীর দিকে ঝুঁকে এসে বললেন, তনু, আমি আর এই লুকোচুরি খেলতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তনুশ্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ে? এই কথাটা সে কখনো ভাবেনি। অরিন্দম, তার কি হবে? সমাজ, পাড়া, তার জীবনটা কি একটা আস্ত গোলকধাঁধা হয়ে যাচ্ছে। সেদিন রাতে তনুশ্রী বাড়ি ফিরল একরাশ দুশ্চিন্তা নিয়ে। অরিন্দম বাড়ি ফিরেছে। সে তনুশ্রীর মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার?
শরীর খারাপ লাগছে? তনুশ্রী কিছু বলতে পারল না। সে শুধু অরিন্দমকে জড়িয়ে ধরল। অরিন্দমের উষ্ণ আলিঙ্গনে তার মনে হলো সে আবার নিজের জগতে ফিরে আসতে চাইছে। কিন্তু সূর্যকান্ত বাবুর প্রস্তাব, তার গভীর ভালোবাসা, সেই পুরনো দিনের গানের সুর, সবকিছু তাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্যদিকে। পরের কয়েকটা দিন তনুশ্রী খুব দ্বিধাগ্রস্ত রইল। সে সূর্যকান্ত বাবুকে এড়িয়ে চলতে লাগলো। কিন্তু সূর্যকান্ত বাবু নাছোড়বান্দা। তিনি বারবার তনুশ্রীকে ফোন করতেন, তার বাড়িতে আসতেন। তনুশ্রী কোনোভাবেই তাকে বোঝাতে পারছিল না যে এই সম্পর্কটা সম্ভব নয়। একদিন অরিন্দম বাড়ি ফিরতে একটু দেরি করছিল। তনুশ্রী একা বসেছিল, তার মনটা ছটফট করছিল। সে সূর্যকান্ত বাবুর কথা ভাবছিল। হঠাৎ করেই দরজায় বেল বেজে উঠল। তনুশ্রী দরজা খুলে দেখল সূর্যকান্ত বাবু। তার চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা। আজ আর আমাকে আটকাতে পারবে না তনু, আমি সব ঠিক করে ফেলেছি। তনুশ্রী চমকে উঠল। কি ঠিক করেছো কাকা? সূর্যকান্ত বাবু তার হাত ধরে ভেতরে ঢুকলেন। আমি আজই অরিন্দমকে সব বলে দেব, আর তোমাকে আমি আমার করে নেব। তনুশ্রী ভয়ে কাঁপতে লাগলো। কাকা না, প্লিজ তুমি এসব করো না। কিন্তু সূর্যকান্ত বাবু তনুশ্রীর কথা শুনলেন না। তিনি তনুশ্রীকে আরও জোরে জড়িয়ে ধরলেন। তনুশ্রীর মনে হলো সে এক অন্ধকার গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছে। এই ভালোবাসা কি তাকে মুক্তি দেবে, নাকি আরও বড় বিপদের দিকে ঠেলে দেবে? ঠিক সেই মুহূর্তে দরজায় আবার বেল বেজে উঠল। তনুশ্রী চমকে উঠল। কি হতে পারে এই অসময়? সূর্যকান্ত বাবু তনুশ্রীর হাত ছেড়ে দিয়ে দরজার দিকে তাকালেন। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। তনুশ্রী ভয়ে হিম হয়ে গেল। সে জানে না এরপর কি হতে পারে। এই কি তবে তার জীবনের শেষ মুহূর্ত, নাকি এক নতুন অধ্যায়ের সূচনা? কে দাঁড়িয়ে আছে দরজা?